প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান তামাকের অর্থনীতি। আমরা যখন তামাকের কথা বলি তখন আমাদের তামাক নিয়ন্ত্রণের কথাই বলতে হবে। আর তামাক নিয়ন্ত্রিত বাংলাদেশ, তামাক নিয়ন্ত্রিত সমাজ, তামাক নিয়ন্ত্রিত বিশ্ব যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদের আসলে দৃষ্টি দিতে হবে আরও একটি দিকে, বিশেষভাবে নতুন প্রজন্মের দিকে, শিশুদের দিকে। আমাদেরকে খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই এই তামাকের সঙ্গে সম্পর্কিত না হতে পারেন। আমরা জানি আমাদের দেশে এবং অন্যান্য দেশে যেখানে তামাক তৈরি হচ্ছে এবং বিশেষ করে যেখানে বিড়ি তৈরি হয়, সেখানে বিরাট একটি সংখ্যায় শিশু শ্রম ব্যবহার করেন আমাদের বিড়ি ফ্যাক্টরির মালিকরা। এতে দুই ধরনের ক্ষতি হচ্ছে। এক, তামাকের সংস্পর্শে আসছে শিশুরা। দ্বিতীয়ত, যেভাবে তারা কাজ করছে সে কাজের পরিবেশটা তাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। আজকে আমরা সেই বিষয়টার উপর একটু বিশেষ নজর দেব। তবে তার আগে আরও একটা কথা মনে রাখবেন, এবারে আমাদের বাজেটে বিড়ির উপর 15% ভ্যাট আরোপ করা হয়েছিল প্রস্তাবে, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা প্রত্যাহার করা হয়েছে। আমরা মনে করি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং বিড়ির উপর সেই 15% ভ্যাটটি পুনরায় আরোপ করবেন। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ওয়াহিদা বানু। তিনি শিশু শ্রম নিয়ে নানাভাবে কাজ করেছেন, তার নিজের সংগঠন অপরাজেয় বাংলাদেশ থেকে যেমন, একইভাবে শিশু অধিকার ফোরাম থেকে। ওয়াহিদা, স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আমরা দুটো প্রসঙ্গে এসছে, শিশুদেরটা, সেই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আপনার কাছে জানতে চাইব যে শিশুরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কেন তাদেরকে আমাদের এর থেকে মুক্ত করতে হবে। আরেকটা হলো যে আমরা যে বিড়ির উপরে আপনার কর আরোপ করা হয়, অর্থাৎ এক্সট্রা একটা ট্যাক্স দেওয়া হয়েছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, এটা আমরা যে একটা আবেদন রাখছি যেটা যাতে পুনরায় আরোপ করা হয়, দামটা বেড়ে গেলে, বেশি হলে ওরা কম ব্যবহার করবে? আমি মনে করি যে আসলে শিশু শ্রমের বিষয়টা অনেক বিশাল এবং জটিল একটা ব্যাপার, এবং এটা আমাদের একটা সামাজিক সমস্যা। আর পাশাপাশি তামাকের যে অর্থনীতি, এটা খুব একটা কন্ট্রাডিক্টরি। শিশুর সাথে তামাক কোনোভাবেই মেলে না, মেশে না, যায় না। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশের শিশু শ্রমের যে চিত্রটা, আইএলওর যে স্ট্যাটিস্টিক্স, তাতেই দেখা যায় যে প্রায় ৭৪ লক্ষ শিশু শ্রমের সাথে যুক্ত আছে। এবং আমরা জানি এই শিশুরাই আবার অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ যেসব শিশু শ্রম, সেগুলো তো অত্যন্ত খারাপ ধরনের শিশু শ্রমের সাথে যুক্ত আছে। তো এই অত্যন্ত খারাপ ধরনের যে শিশু শ্রম, সেখানে এই বিড়ি ফ্যাক্টরিতে কাজ করা, এটাও একটা আছে। তো এটাকে আমরা যে আজকে নতুন তা নয়, এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। এবং বিশেষ করে বাংলাদেশ সরকার যখন আইএলও কনভেনশন 182 রেটিফাই করলেন, তখন সরকারের এটা দায়িত্ব ছিল যে যতগুলো ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে শিশুরা যুক্ত আছে তাদেরকে সেখান থেকে পুল আউট করা। কারণ আমাদের দেশের যে আর্থসামাজিক কাঠামো, তাতে করে দুই ধরনের মতামত আছে। একটা হলো যে আমাদের দেশের এই অবস্থায় শিশুরা তো কাজ করবেই, পারিবারিকভাবে প্রয়োজন, বাবা মাকে সহযোগিতা দরকার, তারা পরিবারকে এটাকে সাপ্লিমেন্ট করে, সম্পূরক বা পরিপূরকের ভূমিকা পালন করে, যে আয়টা তারা এখানে কন্ট্রিবিউট করে। কিন্তু এখানে কথা হলো যে কাজটাকে আমরা সমর্থন করি, কিন্তু ঝুঁকিপূর্ণ যেটা শ্রম আমরা যেটা বলি, কাজ আর শ্রম কিন্তু একটা কথা নয়। শ্রমের সাথে এখানে এমপ্লয়মেন্ট যুক্ত আছে, এখানে টার্মস এন্ড কন্ডিশনস আছে, কি কি শর্তে সে কাজ করবে, বেতন পাবে কিনা। যেমন ধরেন, আমরা হয়তো নীতিগতভাবে আমরা চাইবো না শিশুরা কোনো না কোনো শ্রমের সঙ্গে জড়িত হোক, কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে হয়তো আমরা একেবারে সেটা বন্ধ করতে পারছি না, কিন্তু যতটুকু তাদেরকে আমরা রাখতে হচ্ছে বা তারা থাকছে, সেখানে যাতে অন্তত তাদের পরিবেশটা তাদের বান্ধব হয় এবং যাতে তারা ওই যে আরো বাড়তি ক্ষতিগ্রস্ত, সেটা আমাদের দেখতে হবে। আমরা যে পরিবেশের কথা বলছি, কাজের পরিবেশ, সেটা সেই বিষয়টা নিয়ে আমাদের প্রতিবেদক দল একটা প্রতিবেদন তৈরি করেছে। আমরা সেটা দেখি, দেখার পরে আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের গ্রামীণ সমাজে সিগারেটের দেশজ বিকল্প হিসেবে বিড়ির ব্যবহার বহুল প্রচলিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক তথ্যচিত্রে দেখা যায়, বাংলাদেশে বছরে আনুমানিক
প্রায় 10,800 কোটি বিড়ি উৎপাদিত হয়। এই বিপুল পরিমাণ বিড়ির যোগান দিতে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় 9 সহস্রাধিক বিড়ি শিল্প প্রতিষ্ঠান। স্বল্প পুঁজি এবং বিড়ির স্বল্প মূল্যের কারণে এইসব প্রতিষ্ঠানে নেই কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া, বরং মানুষের শ্রমই বিড়ি উৎপাদনের প্রধান হাতিয়ার। এই মনুষ্য শ্রমকে আরও সস্তায় পেতে বিড়ি শিল্পে নির্বিচারে ব্যবহার হচ্ছে শিশু শ্রম। অথচ শিশু অধিকার সংরক্ষণ এবং আন্তর্জাতিক শিশু শ্রম আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশেও শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে। বিড়ির মোড়ক বা খোল তৈরি করা হয় কারখানার আশেপাশের গ্রামগুলিতে। পরিবারের মহিলা এবং শিশুরাই মূলত মোড়ক তৈরির কাজ করে থাকে। সারাদিনে 4 থেকে 6 হাজার মোড়ক তৈরি করে মজুরি হিসেবে জুটে মাত্র 14 থেকে 24 টাকা পর্যন্ত। 1000 বিড়িতে 13 টাকা, যে কষ্ট। হ্যাঁ, এটুক টাকা দিয়ে আমার সংসার চলে না। তো তারপরও মনে করো সংসার চলাই অভাবীর জন্য। অভাবীর জন্য কেন? পেটটা তো দেওয়া লাগবে আমার। হ্যাঁ, ওই জন্য মনে করো কষ্ট করি গিয়ে রাত্রে 3টার দিকে যাই, 2টার দিকে যাই, যে বিড়ির কাজ করি। আমি কাজ করি, বিড়ির কাজ করি। এই আর রাইতের 3টে আর দিনের 3টে, কোনো ঘুম নিন নাই। এই একই কি কাজ করবে মানে এই আওলার কাজ। আমি 1,08,000 কাছে 160 টাকার মধ্যে 32 টাকা যারা আমার কর্মচারী আছে বিড়ি গড়াইয়া আমাকে দেওয়া খায় 32 টাকা, আর 77 টাকা আমার টাকা। আমি আখিস বিড়িতে কাজ করি, প্রতিদিন 7 ঘন্টা কাজ করি, পাই মজুরি আমি 130 টাকা, পাটনাড়িকে দেয় 40 টাকা, হাতে পাই 90 টাকা। ছোটো ছোটো বাচ্চাদেরকে ও ডাকে নেয়, নিয়ে কাজ শিখিয়ে তা কাঠ দেয়। বিড়ি কারখানায় শিশু শ্রম নিষিদ্ধ এমন কথা লেখা থাকে সব কারখানার গেটেই, কিন্তু বাস্তবে তা পালন করা হয় না কখনোই। কারখানার অভ্যন্তরে মারাত্মক পরিবেশে বিড়ি তৈরির সকল প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে বিভিন্ন বয়সের শিশু শ্রমিক। তামাকের বর্জ্যের কারণে কারখানার ভেতরে মুখোশ ছাড়া সামান্য সময় অবস্থান করাও একজন সুস্থ মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। সেখানে এইসব শিশু শ্রমিকেরা দিনের পর দিন কাজ করে যাচ্ছে কোনো প্রতিরোধক ছাড়াই। শুরুতে ফ্যাক্টরির ভিতরে কাজ করতে কিছু অসুবিধা হলেও এখন অনেকটাই অভ্যস্ত তারা। অথচ নিঃশ্বাসের মাধ্যমে প্রতি মুহূর্তে তাদের ফুসফুসে প্রবেশ করছে তামাকের ভয়ঙ্কর বিষ, যা ধীরে ধীরে গ্রাস করছে তাদের জীবনী শক্তি। বিড়ির ফ্যাক্টরিতে কাজ করি জ্বর হয়, গরম ঢুকলে ঝাড়া ফুড়িয়ে ধরে, তারপরে কাশ হয়, জক্কা হয়। অসুবিধা হয়, কোমর ব্যথা লাগে, এই কোমরে ব্যথা লাগে। গদ্দা খায়া ভিতরে জাম হয়, হ্যাঁ, তারপরে ক্যান্সার হয়, হাঁপানি হয়, চেহারা নষ্ট হয়ে যায় না বিড়ির কোম্পানির কাজ করলে, রক্ত টানে। সংসারে তীব্র অভাব আর পিতামাতার অসচেতনতার কারণে এই কোমলমতি শিশুদের অল্প বয়সেই নামতে হচ্ছে বেঁচে থাকার অসম যুদ্ধে, যা রুদ্ধ করে ফেলছে তাদের শিক্ষার পথকেও। আবুল বিড়ির ফ্যাক্টরিতে কাজ করি। আবুল বিড়ির ফ্যাক্টরি তোমরা সবাই কাজ করো? হ্যাঁ। আচ্ছা, কয় টাকা পাও প্রতিদিন? 130। 130 টাকা একজনে? 130? দুইজনে। কয় ঘন্টা কাজ করো প্রতিদিন? 8 ঘন্টা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 5টা থেকে 3টে। বিড়ি ফ্যাক্টরিতে কেন কাজ করো? পেটের রোগতে। তুমি? পেটের রোগতে। তুমি কিসের জন্য কাজ করো? পেটের রোগে। আমার বয়স 6 বছর, আমি বিড়ি ফ্যাক্টরিতে কাজ করি। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এবং জাতীয় অর্থনীতিতে তামাকের পরোক্ষ নেতিবাচক প্রভাব বন্ধ করতে তামাকজাত পণ্যের উৎপাদনে শিশু শ্রম বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এ সকল পণ্যের উৎপাদন এবং ব্যবহার হ্রাস করতে আরও বেশি করে কর আরোপ করতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। ও পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবার ফিরে এলাম তামাকের অর্থনীতি অনুষ্ঠানে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম বিড়ি ফ্যাক্টরিতে শিশু শ্রমিকরা কিভাবে কাজ করছে, তার যে প্রতিবেদনটা দেখলেন। এখন কি মনে হয়, যেমন ধরেন এই যে আমরা এদেরকে এরকম একটি পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছি এই তামাকের ক্ষেত্রে, অন্তত এই ক্ষেত্রটিতে তো বোধহয় শিশুদের যাতে ব্যবহৃত না হয় সেটা দেখা দরকার সবার। ওখানে কিন্তু খুব পরিষ্কার করে দেখা যাচ্ছিল যে শিশুরা খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং ওয়ার্কিং যে এনভায়রনমেন্টটা
সেটাও আমরা দেখলাম, এবং দেওয়ালে লেখা ছিল 14 বছরের নিচে শিশুরা কাজ করতে পারবে না। তো তার মানে যে ইনফরমেশনটা ওখানে আছে যে 15 বছরের নিচের শিশুরা শিশু শ্রমের সাথে হতে পারবে না, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সাথে। তার মানে আমি ধরে নেব যে ওখানে যারা অ্যাক্টরস আছে বা ইনস্টিটিউশন আছে অথবা সরকারি যে প্রতিনিধি ওখানে আছেন, তাদের কাছে কিন্তু ইনফরমেশনটা আছে। তো বিষয়টা হলো যে আমাদের ল আছে, আমাদের সনদ আছে, আমরা এটাকে অনুস্বাক্ষর করেছি, কিন্তু আমরা এটাকে বাস্তবায়ন করছি না। তার মানে আমরা জানছি যে 15 বছরের নিচে শিশুদেরকে আমরা শ্রমিক বানাবো না এবং জটিল কোনো কাজে আমরা যুক্ত করব না, তারপরেও আমাদের শিশুরা যুক্ত হচ্ছে। তো এটার একই কারণ আমি বলবো, আর্থসামাজিক কাঠামো, পারিবারিক গরিবানা, বাবা মা খেতে দিতে পারে না, সবাই বলছে পেটের ভোকে কাজ করি, মানে ক্ষুধার জন্য তারা কাজ করে। তো এখানে বিষয়টা হলো যে একটা হলো যে তাদের বাবা মার সচেতনতা যদি থাকতো, তারা যদি সচেতন হতো, আমরা কি সব শিশুকে স্কুলে যাবার ফ্যাসিলিটিস করে দিতে পারতাম? ততগুলো স্কুল ওখানে আছে কিনা, স্কুলে তাদের অ্যাক্সেস আছে কিনা? তারা যদি সব শিশুরা স্কুলে যেত, যদি শুধুমাত্র উইমেন হেডেড ফ্যামিলি হতো, সে একা তার পরিবার চালাতে পারতো কিনা? তারপর তার বাবাও যদি থাকে, বাবা মারা কি কাজের সাথে যুক্ত আছে কি নাই, এই অনেকগুলো বিষয় কিন্তু চোখে পড়ে। পাশাপাশি যেটা হলো যে বিড়ির সাথে যারা কাজ করছে, আমি নিজে হারাগাছে কাজ করেছি, মর্নিয়াতে, ওই পার্টিকুলার এরিয়াতে, এবং ওটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চিলড্রেন আর সো ফাস্টার, খুব সাইসে করে ছোট ছোট হাতে তারা বিড়ি বানাচ্ছে, এবং এখানে বললো যে আমরা 12 টাকা পাই, 15 টাকা পাই 1000-এ, আসলে তারা পায় 8 টাকা, যা বলে তার থেকে আরো কম টাকা তাদেরকে দেওয়া হয়। তাহলে 1000 বিড়ি বানানোর পর একটা শিশুর হাতে মাত্র 8 টাকা যাচ্ছে, তাহলে সারা দিন রাত তাকে খাটতে হচ্ছে, তারপর তার 120 টাকা আসছে, তার মানে কয়েক হাজার বিড়ি তৈরি করার পর তখন আসছে। এটা ঝুঁকিপূর্ণ কাজ করেই এটা পাচ্ছে। তারপর যে এখানে আরো বেশি হওয়ার উচিত ছিল। আর যদি আমরা চাই না এই ঝুঁকিপূর্ণ কাজটা করুক। আর এই পরিবেশটা যেটা, বিড়ি বাচ্চারা ডাইরেক্ট ওখানে কিন্তু বিড়ি খাচ্ছে না, আমরা খেতে দেখি নাই, হয়তো আরেকটু বেশি বয়সের যারা ইউথ তারা খাচ্ছে, কিন্তু এখানে বিড়ি ডাইরেক্টলি না খেলেও ইনডাইরেক্টলি তারা যে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যে নিকোটিনের স্মেলটা যাচ্ছে, সেটা তো আলটিমেটলি তাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমরা বেশিরভাগ বাচ্চাকে দেখছি হেলথ কন্ডিশনে সবার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আছে, ম্যাক্সিমাম শিশুদের আছে। তো আমাদের স্টাডি নয়, ওটা আমাদের কাছ থেকে আমরা দেখেছি। তবে একটা স্টাডি আমরা করেছি 200 বাচ্চার উপরে। 200 বাচ্চার উপরে দেখা গেল যে 70% শিশুই আসলে হয় বিড়ি খাচ্ছে, নয় আপনার গুল, ওই যে ডাস্ট যেটা দাঁতের মধ্যে বা ঠোঁটের মধ্যে দিয়ে তারা কি সুন্দর কাজ করে যাচ্ছে। বলে বিড়ি খাই না, কিন্তু এটা একটু দিয়ে রাখি, বাট দে ডোন্ট ফিল যে এটা খারাপ কাজ। তারা মনে করছে আমি তো বিড়ি খাই না। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেটা পরোক্ষভাবে না হলেও মানে আপনাকে আমাদের যতভাবেই এনভায়রনমেন্ট পলিউশনের যতগুলো ওয়ে আছে, ততগুলো ভাবে কিন্তু তারা ইনফেক্টেড হচ্ছে। আর পাশাপাশি হলো যে কিছু কিছু সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট খেলে মৃত্যু হতে পারে। তো খুব একটা মানে ডাইরেক্ট ইনফরমেশন দেওয়া যে এটা জানার পরেও যদি তুমি খাও, ইট ইজ ইউর ওন রিস্ক। কিন্তু আমি বলবো যে বাংলাদেশ সরকার যখন কোনো কনভেনশন, কোনো বিলস, কোনো ট্রিটি সাইন করে, এটা লিগ্যাল অব্লিগেশন সরকারের দায়িত্ব হলো সেই জনগণকে জনমত তৈরি করা এবং তাদেরকে সচেতন করে বলে দেওয়া, নো দিস ইজ নট দ্য ওয়ে, আপনারা এটা খেতে পারেন না। এবং আপনি জানেন একটা কিন্তু ফাইনও ধরা আছে যে সিগারেট খেলে 50 টাকা দিতে হবে, কিন্তু প্রকাশ্যে আমরা দেখছি সবাই খাচ্ছে, কোনো ফাইন ধরা নাই। তো সে জায়গায় আপনি যে ইস্যুটা প্রথমেই তুলেছেন যে ট্যাক্স অ্যাড করা, যে ভ্যাট অ্যাড করার একটা প্রস্তাব এসেছিল বিড়ির উপরে, এটা হওয়া উচিত, এটা অবশ্যই হওয়া উচিত। হলে দেখবেন যে যে ভদ্রলোক বা যে মানুষ এই বিড়িটা সারাদিনে 5টা খেত, সে হয়তো তখন 3টা খাবে, যে 20টা খেত সে হয়তো তখন 15টা খাবে। সো স্লোলি এটা আসলে কমে আসার একটা প্রবণতা। আমরা যদি ইকোনমিক্সের থিওরিও দেখি, তাহলে ধরেন আপনার ট্যাক্স যদি বাড়ে, সেক্ষেত্রে যদি কিছুটা কনজাম্পশন কমও হয়, তাহলে কিন্তু ট্যাক্সটা সেটা ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, এবং ওই ট্যাক্সটা কিন্তু আপনার পরিমাণটা কমছে না। তো সেই ক্ষেত্রে ট্যাক্স হারাবে এই ভয়টাও নেই। আপনারা যারা অনেকেই কাজ করছেন এই সেক্টরে, বেশি করে শিশু শ্রমকে যাতে আপনার গ্র্যাজুয়ালি রোধ করা যায়, এই ক্ষেত্রটিকে
কিভাবে গুরুত্বপূর্ণ মনে করে এর থেকে শিশুদেরকে নিয়ে আসার কোনো চেষ্টা বা পরিকল্পনা এই ধরনের আছে কি? এখানে আমি দুটো ইস্যুকে আগে অ্যাড করতে চাই চিন্ময়দা। একটা হলো যে হারাগাছ এলাকায় যেটা দেখা গেল যে এখন কিন্তু ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমরা আর কথা বলি না। হ্যাঁ, যখন 10 বছর আগে ফ্যামিলি প্ল্যানিং বা 20 বছর আগে এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম ছিল বাংলাদেশে, কিন্তু আপনি যদি হারাগাছে বা ওই সব এলাকায় যান দেখবেন যে একটা পুরুষ 4টা 5টাও বিয়ে করছে, 7টাও বিয়ে করছে, কেননা তারা প্রডিউস মোর চিলড্রেন, দে বিলিভ ইন দ্যাট মোর চিলড্রেন, যে যত বেশি শিশু হবে তত বেশি, এবং ওখানে আপনি অ্যাডাল্ট পুরুষই পাবেন না, মহিলা এবং শিশু তারাই বসে এই কাজটা করছে। তো আমি মনে করি যে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি বলবো বাংলাদেশ সরকারের এই দিকটাতে অ্যাটেনশন দেওয়া উচিত, কেননা আমাদের সান্ত্বনার কোনো সুযোগ নাই যে আমরা ফ্যামিলি প্ল্যানিং একদম কন্ট্রোল করে ফেলেছি এবং শিশুদের সংখ্যা কমেছে। আপনি গ্রামে গঞ্জে দেখতে পাবেন যেটা কত ভিশিয়াস এখনো। আর একটা যেটা বললেন যে কিভাবে আমরা কমাতে পারি, বাংলাদেশে বাংলাদেশ শিশু অধিকার ফোরামে 265টা এনজিও কাজ করছে, তাদের সবাই হয়তো শিশু শ্রমের বিষয়টা নিয়ে কাজ করে না, কিন্তু আইডিওলজিক্যালি আদর্শগত ভিত্তিতে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে যেন লিপ্ত না হয়। এবং এই সরকার যখন দিন বদলের ঘোষণা দিলেন তাদের ইলেকশনে ম্যানিফেস্টোতে, এবং দিন বদলের যে স্বপ্ন সারা জাতিকে দেখালেন, সেখানে আমি মনে করি সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া উচিত এই প্রজন্মকে, এবং তারা আমাদের শিশুরা। এই শিশুরাই ভালোবাসার ফসল, কিন্তু এই শিশুরা যখন খেতে পাচ্ছে না, যখন আদর্শ হাক ভালোবাসা কোনো কিছুই পাচ্ছে না, তারা কিন্তু তখন জীবজন্তুর মতো জীবনযাপন করছে রাস্তায়, পথে ঘাটে এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টগুলোতে যেখানে কাজ করে। তো এটাকে প্রতিরোধের যেটা উপায় আমি যেটা মনে করি যে 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রত্যেক বছর শিশু শ্রম বন্ধের জন্য একটা নীতিমালা আমরা কিন্তু বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে, এবং এখানে আইএলও ছিল, ইউনিসেফ ছিল, আমরা সরকারের কাছে এটা সাবমিট করেছি। প্রতি বছর আমরা আশা নিয়ে বসেছিলাম, বুক বেঁধেছিলাম যে এই বছর বোধহয় সরকার বলবে এটা পাস হয়েছে, এটা প্ল্যান অফ অ্যাকশন অনুযায়ী আপনারা এখন কাজ করেন। কারণ আমরা যদি উইথড্রলের কথা বলি, যে মনে করেন যে 40% যে শিশু শ্রমিক তারা এই ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত আছে, তো তাদেরকে উইথড্রল করলে, ওখান থেকে বেরিয়ে নিয়ে আসলে তাদের তো একটা সিম্পল অল্টারনেটিভ আমাকে দিতে হবে। তারা একটা খুব শক্ত কাজ করতো, সেখানে একটা খুব হালকা লাইট একটা কাজ করবে, যেটা কাজের পাশাপাশি সে ট্রেনিং নেবে, লেখাপড়া শিখবে, বাইরে ছুটোছুটি করবে, মানে একটা বিনোদনের সুযোগ থাকবে। যে পরিবেশে কাজ করবে সে পরিবেশটাতে মালিক আর শ্রমিকের একটা কঠিন সম্পর্ক আছে, এটা যেন সে না বোঝে। সে বুঝবে যে আমি একটুখানি কাজ শিখছি, কিন্তু আমার কাজটা হলো আমি লেখাপড়া করা, আমি জীবনে বড় হব। সে বড় হয়ে আমাদের অনেক শিশুরা বলে আমি এই ফ্যাক্টরির মালিক হব। এটা স্বপ্নটা তার খারাপ নয়। আগের বাচ্চারা স্বপ্ন দেখতো আমি পাইলট হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এখন তারা দেখছে যেখানে কাজ করে সেখানে বলে আমি এখানেই ওস্তাদ হব, আমি এখানেই মিস্ত্রি হব। তো এই স্বপ্নটা আমরা কিন্তু এখন বাচ্চাদের ভিতরে তৈরি করতে পেরেছি, যে স্বপ্নটা অনেক বড় দেখলে অনেক বড় সময় আমাদের হাতে নেই, অনেক বড় ইনভেস্টমেন্ট তোমাদের জন্য হচ্ছে না, জাতিগতভাবে হচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না। তো সেই জায়গায় আমাদের যেটা সরকারিভাবে আমি মনে করি যে প্রথম হলো যে প্রজ্ঞাপনটা সরকারের কাছ থেকে অবশ্যই আসতে হবে। এক, যে ওই প্রত্যেকটা নিয়োগকর্তাকে বলে দেওয়া যে তারা এই এনভায়রনমেন্টটা আপগ্রেডেড করবে, ভেন্টিলেশন করবে, ফ্যান থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এবং মুক্ত একটা খোলামেলা জায়গা থাকবে, এবং যে বয়সের নিচে বাচ্চারা যাবে না সেটা তারা মেনটেন করবেন। এটা একটা। আর যে বয়সে যাবে তারপরে তার একটু ছুটি ছাটা, অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া, সে যদি 2 ঘন্টা 3 ঘন্টা তার স্কুলে লেখাপড়া করতে যায় সেই সুযোগটা তাকে দেওয়া। অসুস্থ হলে দেখা গেল ওই ফ্যাক্টরিতে আর সে কাজটা কিন্তু পায় না, যে তুমি অসুস্থ হয়ে গেছো আর একটা নতুন লোক নিয়ে নিল। সো ওই কনসিডারেশনটা কিন্তু আমাদের একেবারেই নাই। তো এই যে শিশুরা যারা আমাদের, আমরা বলি জাতির কর্ণধার, ভবিষ্যৎ, অনেক কথা আমরা বলি, কবিতায় আছে, গল্পে আছে, নাটকে আছে, কিন্তু এই যে ছোট বয়সের তাদের 5টা বছর, তাদের জীবনে আমি মনে করি যে 10 থেকে 15 বছর, এই 5টা বছর যদি আমরা ইনভেস্ট করি
রাষ্ট্রীয়ভাবে, তাহলে তারা আমাদেরকে 25-30 বছর কনস্ট্রাকটিভ সময় আমাদের জাতিকে দেবে। সেটাও কিন্তু ইকোনমিতেই কন্ট্রিবিউট করবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তারা প্রোডাক্টিভ সিটিজেন হবে, তারা স্কিলড সিটিজেন হবে, সেই জায়গাটা আমরা ভুলে যাচ্ছি। তারা যেমন আমাদের যে আমরা যে অগ্রগতির কথা বলছি, আমরা যে অর্থনৈতিক অগ্রগতির কথা বলছি, সেখানে তারা ইনপুট দিতে পারবে, এবং সেটা তা না হলে তাদেরকে এখন যেভাবে আমরা রেখেছি তাতে বরং আমরা আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত বিঘ্নিত হবে, এবং তারা কিন্তু আমাদের বার্ডেন চাইল্ড হয়ে যাবে। এবং যত বড় হবে, তারা যে প্রোডাকশন এখন দিতে পাচ্ছে, তারা 25 বছর 30 বছরে ওটাও পারবে না। তখন সে রুগ্ন শীর্ণ কীর্ণকায় একটা মানুষ হয়ে বেঁচে থাকবে, তখন তো তারা জাতির জন্য বার্ডেন হবে। আমরা চাই না শিশুরা কাজ করুক, আমরা চাই শিশুরা লেখাপড়া করুক, কিন্তু তারপরও আমাদের সামাজিক পরিস্থিতিতে তাদের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনিও যেটা বললেন, এবং শুধু এই সেক্টরে না, সব সেক্টরে তাদের জন্য যেন শিশু বান্ধব কাজের পরিবেশ তৈরি করেন সবাই, সেটা যেন সরকারও দেখে এবং অন্য সবাই গুরুত্ব দেয়, সেই বিষয়টা আমরা অবশ্যই চাইবো। আরেকটা বিষয় এখানে ধরেন আসতে পারে এরকম যে বিড়ি ফ্যাক্টরি তো মালিক যারা আছেন তারা তো একটা পুঁজি বিনিয়োগ করেছে। এখন এটা তো চট করে ধরেন হয়তো বন্ধ করে দেওয়ার যে বিষয়টা, সেটা ভেবে দেখতে হবে সবাইকে। কিন্তু এইভাবে কি হয় না, যেমন ধরেন আপনার যদি সরকার মনে করে যে এটা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, যারা বিড়ির ফ্যাক্টরির মালিক আছেন তাদেরকে হয়তো অন্য কোন সেক্টরে যদি ওরা চলে যায়, তাহলে সরকার কিছু বাড়তি ইনসেনটিভ দেবে তাদের, তাহলে হয়তো তারা উৎসাহী হয়। এটাও একটা হতে পারে যে বাড়তি ইনসেনটিভ দিলে আর একটা সেক্টরে তারা চলে গেল। আবার বিড়ি বানানোর যে প্রক্রিয়া, এটাতে কিন্তু তামাকটা আসে অনেক পরে। হ্যাঁ, যদি কাগজের যে খোসাটা বানায় তারা, এটা যদি বানাতো, এখন তো কাগজ দিয়ে বিড়ি হয়, তার ভিতরে তো তামাকটা ঢুকায়, কেন আমি দেখেছি কিভাবে তারা বানায়। গামটা তারা লাগিয়ে দিচ্ছে, স্টিকারটা লাগিয়ে দিচ্ছে। তো আমি মনে করি গাম লাগিয়ে দেওয়া, স্টিকার লাগিয়ে দেওয়া, এটা খুব একটা মজার কাজ। এখানে হয়তো বিড়ির সাথে তার এটা আইসোলেশন যদি একটা রুম থাকে, বা একদম ফ্যাক্টরির বাইরে একটা জায়গায় যদি এটা করা হয়, এটা বাচ্চারা করতে পারে, কিন্তু তাদের সময়টা ধরে দিতে হবে। কথাটা হলো যে এই কাজটা হ্যাজার্ডাস হবে না, বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে, শারীরিক মানসিক স্পিরিচুয়ালি তার যে বেড়ে ওঠার ক্ষেত্রে কোনো জায়গায় বিঘ্ন ঘটাবে না তার বেড়ে ওঠাটাকে। এটা আমরা একটা দেখব। আর একটা হলো যে কাজটা করছে কতটুকু সময় করছে, বিকাল 5টা থেকে ভোর 3টা। ভোর 3টা এটা একটা সময় নয়, একটা ঘুমাবার সময়। হ্যাঁ, সারা পৃথিবীতে রাতে মানুষরা ঘুমায়, এখন অবশ্য অনেক সিটি জায়গা থাকে, কিন্তু আমাদের জীবনটা সেরকম না। আমরা রাতে বিশ্রাম করব, এবং সেটা তাদের শরীর গঠনে আবার কন্ট্রিবিউট করবে, তার রেস্টটা। তো সেই সময়টা তাকে ধরে দিতে হবে যে দিনের কত ঘন্টা সে কাজ করবে, এবং কাজ ওই সময়ের জন্য সে কতটুকু বিড়ি বানাবে এবং কত টাকা সে পাবে। এই যে 12 টাকা যদি যে ফ্যাক্টরি ওনার তাকে দিয়ে থাকে, মাঝখানে কিন্তু আবার মধ্যস্বত্বভোগী আছে, তারা নেগোসিয়েশন করে এটাকে কাউকে 5 টাকা দেয়, কাউকে 8 টাকা দেয়, কাউকে 7 টাকা দেয়। তো এই জায়গাটা কিন্তু আমরা কেউ মনিটর করার জন্য কেউ নাই। আমরা যখন যেমন প্রতিবেদনে দেখলাম, যখন ওখানে গিয়ে ইন্টারভিউ করে দেখে নিয়ে আসছি, তখন মনে হয় যে আমরা আর একটা প্ল্যানেট থেকে এসে দেখে গেলাম, কিন্তু এটা তো আমাদের দেশের চিত্র, আমরা জানি। তো এটার ডিপে আমরা কেন যেতে পারছি না, কেন আমরা এই জায়গাটা মনিটর করতে পারছি না, এটা একটা। আর একটা হলো এনশিওর করা যে এই শিশুদেরকে ওখানে কোনো প্রাইমারি স্কুল আছে কিনা, এনজিওস বা বেসরকারি উদ্যোগে কোনো স্কুল বা পড়াশোনার সুযোগ আছে কিনা, সেই জায়গাটা অ্যাক্সেস তৈরি করে দেওয়া। এবং এখানে যদি তারা বিড়ি ফ্যাক্টরি নিয়ে যদি জীবনে বড় কিছু স্বপ্ন দেখে, ওখানে তাদেরকে ট্রেন করে তাদেরকে আরো ভালো কিছু করার সুযোগ করে দেওয়াও যেতে পারে। তো অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আপনার বক্তব্য বলার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে তামাকের অর্থনীতি অনুষ্ঠানে শিশুরা যে বিড়ি ফ্যাক্টরিতে কাজ করছে এবং সেখানে কি ধরনের মর্মান্তিক পরিস্থিতি, সেটা যেমন আমরা দেখলাম, এবং একই সঙ্গে আজকে আমাদের অতিথি সেটা আরও ব্যাখ্যা করে বললেন। এবং তারা শিশু অধিকার ফোরামের মধ্য দিয়ে এই পরিস্থিতি থেকে শিশুদেরকে মুক্ত করার জন্য যে পদক্ষেপ শুরু করেছেন, সেটিও আমরা শুনলাম তার কাছে। এবং আমরা আশা করি যারা পলিসি তৈরি করছেন, যারা সরকারের ঊর্ধ্বতন মহল, যারা নীতি নির্ধারণ করেন, তারা আমাদের নতুন প্রজন্মের কথা ভেবে, আমাদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের শিশুদের কথা ভেবে এই বিষয়ে তাদের অগ্রণী ভূমিকা পালন করবেন। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে, এবং যদি আপনারা মনে করেন যে এই পরিস্থিতি এই ধরনের হওয়া দরকার, বা আপনাদের এই পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাহলে সেটাও আপনারা নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন।
আপনাদের মতামত জানাবার ঠিকানা প্রযোজক তামাকের অর্থনীতি, বাংলা ভিশন, দূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নম্বর 01722051183। ইমেইল info@tobaccoeconomicsbd.org। আমরা তামাকের অর্থনীতি অনুষ্ঠানে তামাক ব্যবহারের বিপক্ষে বলি। আমাদের এই বিপক্ষটা আসলে বিপক্ষ না, আমরা পক্ষে বলি। কিসের পক্ষে? আমরা জনস্বাস্থ্যের পক্ষে বলি। আর জনস্বাস্থ্যের পক্ষে বলতে গেলে তামাকের বিপক্ষে বলতে হবে। জনস্বাস্থ্যের পক্ষে কেন বলি? জনস্বাস্থ্যের পক্ষে বলি, যদি জনস্বাস্থ্যের খাতটি আমাদের উন্নত না হয়, তাহলে সমগ্র জাতির যে অগ্রগতি, উন্নয়ন, সেটা কোনো ক্ষেত্রেই আমরা পরিপূর্ণ করতে পারবো না। সেই জন্যেই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন কোন দিকগুলো আছে সে ব্যাপারে আমরা যেন কঠিন হই। আর তামাকের দিকটা, তামাক ব্যবহারটাও সেটা আমাদের জনস্বাস্থ্যের ক্ষতি করছে। সেই জন্যে তামাক ব্যবহার থেকে আমরা যেন ক্রমশ মুক্ত হতে পারি। আর তামাকের উপর যতটা বেশি সম্ভব কর আরোপ করে সরকার তামাক থেকে মানুষকে দূরে রাখবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।